আপনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে নেওয়ার পর রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি নতুনভাবে গতি পেয়েছে। অতীতের দুর্নীতি ও অচলাবস্থা কাটিয়ে আশার আলো দেখাচ্ছে ইডিসিএল। দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আমরা আপনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব এসেনশিয়াল ড্রাগসকে আপনি স্বনির্ভর ও লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তরের পেছনে ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আপনি আমেরিকা, কানাডার মতো সিটিজেন ছিলেন, সেখান থেকে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনি দেশে আসলেন এসেনশিয়াল ড্রাগসের হাল ধরলেন। এটা যদি আমাদের একটু বিস্তারিত বলতেন, কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই দেশে আসার পিছনে কারণ ছিল আমার দেশের প্রতি ভালোবাসা এবং আবেগ। আবেগটা হলো যে দেশের জন্য কিছু করা, সেই সুযোগটা আমি সবসময় খুঁজে আসছি। ছোটোবেলা থেকেই আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। মেট্রিক, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে ভালো সাবজেক্টে ফার্মেসিতে পড়াশোনা করেছি। এরপরে দেশের রাজনৈতিক পটপট বিএনপি ক্ষমতায় আসার পরেও দেখলাম যে আমাকে এখানে প্রতিষ্ঠা লাভ করার চেয়ে আমি যদি বাহিরে যে আমি কিছু করতে পারি, আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করতেছিলাম। সেই চিন্তা থেকেই আমি ইমিগ্রেশন নিয়ে কানাডাতে যাই। কানাডাতে যে পড়াশোনা করে লাইসেন্স নিয়ে ওখানে আমি জব করি এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেই। এর আগে কিন্তু আমি এসেনশিয়াল ড্রাগসই ছিলাম। 90 থেকে 2001 পর্যন্ত এসেনশিয়াল ড্রাগসই ছিলাম। কানাডাতে পড়াশোনা করে ওখানে জব করি এই ইন্ডাস্ট্রিতেই। তারপরে আমি কাজ করি আমেরিকাতে, আমেরিকাতে ফার্মাসিউটি পড়াশোনা করি এবং ওইখানে ফার্মাসিউটিক্যালে কাজ করি 25 বছর। কাজ করার পরে আমার এক সময় মনে হলো যে আমি তো বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসেছি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কোনো বিনা পয়সায়। বলতে গেলে হলে 8 টাকা আমার খাবার ছিল, 1.5 টাকা দিলে হলে খেতে পারতাম, 8 টাকা সিট ভাড়া ছিল। তা আমার ধারণাটা যে আমি সরকারের কাছ থেকে বিনা পয়সায় আমি ডিগ্রি নিলাম, অথচ সরকারের জন্য কিছু করলাম না। তো এরকম যদি কোনো সুযোগ আসে আমি দেশের জন্য দেশে ফিরে যাব, এরকম সবসময় আমার চিন্তা থাকতো। তো এই সুযোগটা আমি খুঁজতেছিলাম। যখন আমার গত বছর 2023-তে আমার 2 মেয়ে ডাক্তার, একটা ডালাসে আছে, ওদের বিয়ে দিয়ে দিলাম, এবং আরেকটা মেয়ে, ছোটো মেয়ে ডাক্তার, সান ফ্রান্সিসকোতে থাকে হসপিটালে, ওরও বিয়ে দিয়ে দিলাম। আমার ছেলে ইঞ্জিনিয়ার, বস্টনে থাকে, আমার ওয়াইফ থাকে লস এঞ্জেলেসে। আমি যখন আমার ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব মনে করলাম যে 80% দায়িত্ব আমি ফুলফিল করেছি, তখন বললাম যে এখন আমার সুযোগ আসছে যে আমি দেশে যাব। দেশে যদি কোনো সুযোগ সুবিধা আসে তাহলে দেশের সেবা করতে চাই, দেশের মানুষের কাছে থাকতে চাই। আর সবচেয়ে আমার লাগতো যে গ্রামের মানুষের জন্য আমি কিছু করার জন্য, কারণ গ্রাম থেকে আমি পড়াশোনা করেছি, তাদের পাশে থাকার যে একটা ইচ্ছা ছিল। তো যখন এসেনশিয়াল ড্রাগসের এই পদটার জন্য অ্যাডভার্টাইজ হলো, তখন আমি আরও বেশি উৎসাহিত হলাম যে এই কোম্পানিতে তো আমিই কাজ করেছি। আজকে এই কোম্পানির এরকম দুর্দশা, এরকম ব্যাংক্রাপসি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, দুর্নীতি হচ্ছে, তখন আমার ভালো লাগলো যে এইখানে যদি আমি কাজ করতে পারি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে, এবং আমি আমেরিকা, কানাডাতে যে ফার্মাসিউটিক্যালগুলোতে কাজ করেছি, এই কাজগুলো বোধহয় আমি কাজে লাগাতে পারবো আমার অভিজ্ঞতাটা। এবং আমি আমার ইন্টারভিউতেও বলেছি ম্যাডামকে যে আপনি কেন আসতে চান আমেরিকার মতো জায়গা ছেড়ে, ক্যালিফোর্নিয়া থেকে, এখানে তো বেতন বেশি না। আমি বলছি দেখেন ম্যাডাম, আমার বেতনের দরকার নেই, আমার বেতন আমার আলহামদুলিল্লাহ, আমার ওখানে মেয়েরা বিয়ে হয়ে গেছে, আমার লাগে না। আর আমার যে বাড়ি আছে আলহামদুলিল্লাহ, বাড়িও আমার পেইড, বেতনের জন্য না। আমি সুযোগ আপনারা যদি সুযোগ দেন দেশের একটু সেবা করার জন্য, বাকিটা জীবন সেই সেবার জন্যই আমি এখানে জয়েন করতে চাই। এটাই ছিল আমার উত্তর। আপনি দায়িত্ব নেওয়ার আগে এডিসিএল ছিল দুর্নীতিতে নিমজ্জিত। প্রথম 6 মাস আপনি কি সিদ্ধান্ত নিলেন
যার কারণে দ্রুত প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ালো? এগুলো কতগুলো আমি পদক্ষেপ নিয়েছি ঢোকার পরেই। জনবলটা একটা বিরাট বার্ডেন ছিল। অতিরিক্ত জনবল কমানোতে বেতন ভাতা বাবদ খরচ কমেছে এবং আমি যেখানে কাজ করতো লোকজন 8টা থেকে জেনারেল টাইম মনে করেন আপনার কাজ করতো 3টা পর্যন্ত, আমি সেখানে ল্যাগ টাইম কমায় এনেছি 1 ঘন্টা। আমি বলছি যে না, তোমরা 8টা থেকে কাজ করবা 4:30 পর্যন্ত, আমার আধা ঘন্টা করে কাজ বেশি দেবা। ফলে আমার এইখানে 7,000 লোক কাজ করলে আমি যদি আধা ঘন্টা করে বেশি কাজ পাই তাহলে আমার প্রোডাক্টিভিটি বেড়ে গেল। প্রোডাক্টিভিটি বেড়ে গেলে আমি ওষুধের দাম কমায় আনতে পারি। এছাড়া ক্রয় সংক্রান্ত বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে, যার ফলে লোকাল এবং ইম্পোর্ট উভয় ক্ষেত্রেই মোড়ক সামগ্রী, কাঁচামাল এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রী ক্রয় বাবদ অনেক টাকা বেঁচেছে। যেটা হয়েছে যে আমাদের এখানে যে সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ারগুলো আসার পরে আমি দেখলাম যে একটা সিন্ডিকেট, অর্থাৎ একটা টেন্ডার হলে ওই যে সিন্ডিকেট গ্রুপটা আছে 4-5 জনে মিলে এরা একই রেট এবং হাই রেটে দিত। আমি দেখলাম যে এইভাবে চললে আমি তো গরিব মানুষে, এটা ইডিসিএলটা গঠন হয়েছিল নো প্রফিট নো লাভ, নো প্রফিট নো লস। তো তাহলে তো আমি জনগণের জন্য কম পয়সায় আমি ওষুধ দিতে পারবো না। সেটা আমি টার্গেট করলাম যে না, আমার ওষুধের দাম কমাতে হলে আমার র মেটেরিয়ালসের, মোড়ক সামগ্রীর, কাঁচামালের দাম কমায় আনতে হবে। ফার্স্ট করেছি, জনবল কমিয়েছি। সেকেন্ড দেখলাম আমি র মেটেরিয়ালস দাম কমাতে হবে। তখন আমি এই সিন্ডিকেটটা ব্রোক করে দিয়েছি। তাদের সাথে কথা বলে আমি বলেছি, আমি আসার পরে তোমরা যেসব পয়সা খরচ করতা আমার স্টাফকে দেওয়া, এটা দেওয়া সেটা দেওয়া বিভিন্ন জায়গায়, আমি ওইটা চাই না। আমি চাই তোমরা সেই টাকাটা র মেটেরিয়ালস থেকে কমায় দাও, আমি যাতে ওষুধের দাম কমাতে পারি এবং গরিব মানুষকে অল্প পয়সায় ওষুধটা পৌঁছাতে পারি। এতে করে সিন্ডিকেট ভাঙার পরে আমার প্রায় 20% ম্যাটেরিয়ালসের দাম কমে গেছে, র মেটেরিয়ালস এবং প্যাকেজিং ম্যাটেরিয়ালস। ফলে ইতিমধ্যেই আমি কিছু ঔষধের দাম কমায়ে দিয়েছি এবং এটা প্রক্রিয়া থাকবে, চলমান থাকবে, আরও ওষুধের দাম আমি কমাতে পারবো। এছাড়া ডাইনিংয়ের খরচগুলো দেখেন, অন্যান্য ক্রয়, বেতনাদি সাশ্রয় এবং ডাইনিং সংক্রান্ত খরচ বাবদ সার্বিক খরচের হার ইতিমধ্যেই কমে 3 মাসে। আমার ডাইনিংয়ে কী ছিল, জনবল বেশি ছিল, খাওয়ার অনিয়ম ছিল এবং কেনাকাটার মধ্যে অনিয়ম ছিল। যাদেরকে পাঠানো হয়তো তারা দেখা গেলো গরু মাংস যে হারে 300 টাকার গরু মাংস 500 টাকা করে কিনতো, সেটাকে আমার নজরদারি করতে হয়েছে। এইভাবে সেভ হয়েছে, র ম্যাটেরিয়ালস থেকে সেভ হয়েছে এবং আমার যে ওভার টাইম থেকে সেভ হয়েছে। আমি গত 3 মাসে 20 কোটি টাকা সেভ করেছি এভাবে করে। এছাড়া সিন্ডিকেটের কারণে কেনাকাটার অস্বচ্ছতা ছিল। আমি দায়িত্ব গ্রহণ করার পর প্রথম এবং প্রধান কাজ ছিল সিন্ডিকেট ভেঙে দেওয়া। তারই ধারাবাহিকতা কাঁচামালের দাম কমেছে, আপনি দেখেছেন। এটা ছিল আপনার, হ্যাঁ, পরবর্তীতে